আমরা যে ক্রাইসিসের মধ্যে সমস্তগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে গেছি না, আজকের জেনারেশন কিন্তু সেই জিনিসটাই করতে পারছে। মানে আজকের দিনে তোমার স্পোর্টসটা খুব ভালো প্রফেশন। যে জিনিসটা দেখতে পারলাম যে অনেক কিছু জিনিস হয়তো আমরা অনেক ভালোভাবে করতে পারতাম, 4টে বছর আমরা অনেক ভালোভাবে জিনিসটাকে অনেক কিছু একটা এক্সাম্পল রাখতে পারতাম যে ভাই যেটা নিয়ে এতদিন এত কোশ্চেন হতো যে স্পোর্টসের লোককে কেন স্পোর্টসের জায়গায় রাখা হচ্ছে না, সেভাবে আমরা কাজ করতে পারলাম না। এবার যদি এখনকার সময় কম্পেয়ার করে এখনকার এত বেশি ফ্যাসিলিটি পাচ্ছানো, এটা যদি আমাদের সময় পেতো আমরা হয়তো কোথায় চলে যেত। ওয়েলকাম টু অল স্পোর্ট পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের অতিথি যিনি, তার অব্যর্থ লক্ষ্য ভেদ আমাদের দেশকে অনেক আন্তর্জাতিক পদক এনে দিয়েছে। আমি কথা বলছি দোলা ব্যানার্জির, এবং আজকে আমাদের অতিথি দোলাই। দোলার সঙ্গে আজকে আমরা আমাদের এই পডকাস্টে আড্ডা মারবো, এবং দোলার স্পোর্টস ক্যারিয়ারটা একটা লম্বা ক্যারিয়ার এবং খুব কালারফুল একটা ক্যারিয়ার। তো সেই সবকিছু নিয়েই আমরা অবশ্যই আলোচনা করব, আড্ডা মারবো দোলার সঙ্গে। ওয়েলকাম দোলা। থ্যাংক ইউ। সবার আগে একদম ক্যাজুয়ালি একটা কথা বলো তো, আছো কেমন? কারণ মাঠে দেখে তোমাকে অভ্যস্ত তো, মাঠের বাইরে খুব একটা দেখার সত্যিকার মানে মাঠে যেটা মানে তুমি যেটা দেখেছো সারাক্ষণ সকাল থেকে সেই মাঠে হাতে ধনুক আর ট্রাকশুট পরে ঘরে বাইরে মাঠে থাকা, তো সেটা অবশ্যই একদিন একদিন সকলেরই তোমার স্পোর্টস মানে অ্যাক্টিভ স্পোর্টস থেকে সকলেই রিটায়ারমেন্ট নেয়। তো অফিসিয়ালি হয়তো তোমরা সেরকম ভাবে আমার রিটায়ারমেন্টটা মানে সেরকম ভাবে শোনোনি, বাট যাই হোক সেরকম ভাবে অ্যাক্টিভে তো এখন নেই, বাট মাঠে যাওয়া হয় কেন ট্রেনিং সেন্টার অলরেডি চালু করেছি, তো মাঠে যাওয়া হয় বাচ্চাদের শেখানো। সে কেননা মাঠে না গেলে না মানে মানে আমার মোটামুটি 22-25 ইয়ার্সের একটা স্পোর্টস ক্যারিয়ার, তো হট করে মাঠে যাওয়া বন্ধ করাটা ভেরি ডিফিকাল্ট। বাট অফিস মাঠে বিভিন্ন জায়গার সাথে যুক্ত, সেখানে যেতে হয়, আইও আছে, দিল্লি যেতে হয়, মানে সবকিছুর মধ্যেই আর কি আছি, ব্যস্ততার মধ্যে। একদমই তাই। বললাম আমি না শুরুটায় যাব, তার একটা বিশেষ কারণ আছে। প্রথমত সবাই জানতে চায় যে একজন বড় ক্রীড়াবিদ কিভাবে শুরু করে এবং সে খেলায় কিভাবে আসে। আমি এর পাশাপাশি যেটা জানতে চাইবো, স্পেশালি তোমার টাইমটা এমন যে সময় তুমি খেলায় আসছো। আমরা একটু আগেই যেটা নিয়ে কথা বলছিলাম যে সেই সময় ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় একটা খুব প্রবণতা ছিল, বা হয়তো সেটা এখনো রয়েছে কিছুটা, যে খেলাধুলোয় ছেলেমেয়েদের না আসা, মানে একাডেমিকটাকে এত বেশি, বিশেষ করে যে ধরনের পরিবার থেকে আমরা উঠে আসছি, তুমি উঠে আসছো যে মধ্যবিত্ত এবং একটা শিক্ষিত পরিবার, যেখানে চট করে ছেলে মেয়েকে কোনো খেলাধুলোয় দেওয়ার প্রবণতাটা ছিল না সেই সময়টা। বাট স্টিল তুমি আর্চারির মতো একটা খেলার সাথে যুক্ত হলে, যেটা খুব বেশি পপুলার স্পোর্টস নয়, এবং তারপর তো বাকিটা তো সবাই জানে। তো এইটার মধ্যে আসা কিভাবে, মানে তুমি যেটা বলছো যে সেই সময়টা, বাট আমার মনে হয় সেই সময়টাতে তবু খেলাধুলোর একটা চল ছিল, বাট তারপরে কিন্তু না চলটা একদমই বন্ধ হয়ে গেল। মানে তখন বিকেলে কিন্তু একটা কনসেপ্ট ছিল যে তোমাকে বিকেলে মাঠে যাবা খেলতে, লেদিনকে সে অত প্রফেশনালি নয় ব্যাপারটা, কিন্তু মানে বিকেলে গিয়ে বিকেলে কেউ ঘরে বসে থাকবে না, বিকেলে কোনো পড়াশোনা নেই, 4টের সময় তুমি বাড়ি থেকে বেরো, 6টায় বাড়িতে চলে এসো, মানে এই ধরনের। কিন্তু কেন যে কোনো মাঠে তুমি যদি সেই সময় দেখা যেত একটা ভিড় থাকতো, কোনো সাইডে একটু কেউ ক্রিকেট খেলছে, কেউ এইদিকে একটু দৌড়চ্ছে, কেউ ওদিকে, মানে বিভিন্ন ধরনের খেলা হতো। কিন্তু তারপরে আমার মনে হয় 2000-এর পরে না খানিকটা মানে এডুকেশনের দিকে যে একটা প্রেশার, বা সবাই ভাবছে যে স্পোর্টসটা কোনো কেরিয়ার হতে পারে না। তো বাট মানে ইদানিং কালে লাস্ট যদি আবার তুমি 6-7 ইয়ার্সে দেখো, খানিকটা আবার মেন্টালিটি অনেকটা চেঞ্জ হয়েছে। মানে সেটা মানে শুধু ক্রিকেট ফুটবলে নেই, তারা কিন্তু অলিম্পিক স্পোর্টসের দিকে অনেকের ঝোঁকটা আবার বেড়েছে, তো যেটা মধ্যিখানে একেবারে ছিল না। তো এইটা ধীরে ধীরে এবার সবটাই আমার মনে হয় প্রত্যেকটা জিনিসেরই মানে তার দিকে যখন মনটা বাড়ে, তার কিছু অ্যাচিভমেন্ট দেখে, যেমন অলিম্পিকের, এশিয়ান গেমসে যে মানে আমাদের অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে, যে গেম গুলো আমরা কখনো ভাবতাম না, রেসলিং, বক্সিং, ওয়েট লিফটিং, যেগুলোতে মানে এইসব গেম কোনো মেয়েরা খেলবে আর সেখানে তোমার মেডেল জিতবে, তো সেই ধরনের গেমগুলোতে আমরা মেডেল জিতে, কবাডি, তো এই যে গেমগুলো মেয়েরা খেলছে, মেডেল দিচ্ছে, তো সেইখানে খানিকটা মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, এবং তোমার
প্লেয়ারও সেই সব গেমগুলোতে বাবা মারা ভর্তি করাচ্ছে, বাচ্চারা আসছে। কেন আমি আমার ট্রেনিং সেন্টারেই দেখছি কত দূর দূর থেকে ছোট ছোট বাচ্চাদের সকালবেলা 5টার সময় তুলিয়ে নিয়ে তারা আসছে। ঠিক আছে, উইকলি টোয়াইসই আসছে, কিন্তু তারা সকালে স্যাটারডে সানডে তার বাবা মা নিয়ে আসছে। বাট এই যে অত দূর থেকে আসা, ওদিকে কোনো ট্রেনিং সেন্টার নেই, 2 ঘন্টা জার্নি করে সে আসছে, করে আবার বিকেলবেলা সে সারাদিন মাঠে থেকে বিকেলে ফিরছে। তো এই জিনিসগুলো মানে ভালো লাগে যে এই ধরনের স্পোর্টস কেও লোকে করবার জন্য দূর থেকে এসে তারা আসছে। আমি এই জায়গাটার কথা বলছি যে এখন এই যে ফেসিলিটিসটা আমরা দেখি, বা এটা কিছুটা স্কুলেও খেলাধুলোটাকে এখন আমরা বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলে খেলাধুলা একটা ম্যান্ডেটারিও থাকছে, কিন্তু সেইটা ওই সময় ছিল না। সেখানে ধরো তোমার সেটা কি ওই যেহেতু বরানগর একটা সে তো আর্চারি বলছে, মানে আমার দেখো বাবার খুবই খেলাধুলার একটা ছিল, কারণ বাবা বিভিন্ন রকমের খেলা খেলেছে। তো সেইখানে বাবার ছিল যে বিকেলে থাকো না নর্থ ক্যালকাটা, তোমার তখনও কিন্তু ওই সাউথে, তখন আমি জানতাম আমরা নর্থেই থাকতাম, তো নর্থ ক্যালকাটার একখানা কিন্তু ছিল বিকেলে খেলাধুলা করা। আর আর্চারিটা তুমি বলতে পারো যে আমার বাড়ির পাশেই ক্লাবটা ছিল বলে, মানে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো ওইটাই একটা বড় মাঠ বাড়িতে ছিল, এমনি যাওয়া হতো ওখানে, বিকেলে নিয়ে যেত মা কিংবা বাবা। তো সেই হিসেবে অ্যাডমিশন, বা ওখানে আর্চারি যদি না থাকতো তাহলে আমি কি স্পোর্টস করতাম সেটা আমার জানা ছিল না। বাট তোমার ওইটা যেহেতু আর্চারি ছিল বলে আর্চারি স্টার্ট করা, আদারওয়াইজ এরকম আননোন গেম তো সবসময় সব জায়গায় থাকে। হ্যাঁ, ডিসাইড করলে কখন যেটা প্রফেশনালি নেবে, কারণ তুমি দীর্ঘদিন জামশেদপুরে থেকেছো এবং বেশ ছোট থেকেই থেকেছো। না, জামশেদপুরে যখনই যাওয়াটা তখনই ডিসাইড করেই যাওয়াটা আর কি। মানে আমি আই থিঙ্ক 89-এর লাস্টের দিকে আমি আর্চারি স্টার্ট করি। তোমার 90-তে আমি ফার্স্ট স্টেট মিড অ্যান্ড তোমার ন্যাশনাল আমাদের কলকাতায় হয়েছিল, সাব জুনিয়র ন্যাশনাল। তো সেখানে ফার্স্ট একটা ব্রোঞ্জ মেডেল পাই, স্টেটে মেডেল পাই। তো সেখান থেকে আমার জার্নি স্টার্ট। মানে ওই মেডেল পাওয়ার আগে অবধি খুবই বোরিং একটা ছিল, মানে আমি কোনোদিন যেতাম কোনোদিন যেতাম না। মানে প্র্যাকটিস সেশনের হাফেতেই হয়তো পালিয়ে বাড়ি চলে আসতাম, বা মাঠের ওই সাইডে যে আগেকার যে মানে বন্ধু বান্ধবের গ্রুপেরা খেলতো তার সাথে খেলতে চলে যেতাম। তো সেইখান থেকে যখনই মেডেলটা পাওয়া না, দেন একটা খানিকটা চেঞ্জ, সবাই বলছো বা মেডেল পেয়েছে, স্কুলে একটা আলাদা ন্যাশনালে মেডেল পাওয়া। তো সেই জায়গা থেকে খানিকটা চেঞ্জ, দেন সাব জুনিয়র ন্যাশনালে, তারপর থেকে প্রত্যেকটাতে চ্যাম্পিয়ন হওয়া, দেন জুনিয়রে চ্যাম্পিয়ন হওয়া। তারপর টাটাতে আমি যখন একটা অপরচুনিটি পেলাম তোমার ওখানে, কেননা একটা টাইমের পর তো তখন নিজেও বুঝতে পারছি যে এটা একটা কস্টলি গেম। এক্স্যাক্টলি। আর তোমার ফ্যামিলি থেকে পুরোটাকে বেয়ার করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাবা মাকে বলে তখন, এখন যে তখনকার দিনে মানে তখন তো মোটামুটি 1.5 লাখ 1,80,000 ওইরকম একটা বইয়ের সেটের দাম। তো ওর সময় 90s এর সময় যদি এই অ্যামাউন্টটা তোমার স্পেন্ড করা একটা মিডিওকার ফ্যামিলি থেকে, খুবই প্রবলেমের। মানে তাও মানে এবার যখন আমি অ্যাচিভমেন্ট করতে থাকলাম একটা টাইমের পর, তো তখন সে টুকটুক করে জিনিসগুলো কেনা স্টার্ট করতে হলো। তো সেটা বাবার পক্ষেও অসুবিধে, মানে একটু একটু করে পাওয়া, যেটুকুনি পেয়েছি সেটা নিয়েই আমি আমার বেস্টটা দিয়েছি, এবং সেটা অনেকে হয়তো তার থেকে বেটার বনিও দিতে পারছিল না সেই সময়। কিন্তু তখন একটা নজর যে দোলা, মানে এইরকম বনি করছে, কোনো ফেসিলিটি নেই, ওই গ্রাউন্ডে একটু প্র্যাকটিস করা কি করে করছে, মানে এটা একটা খুবই সকলের মধ্যে ছিল। দেন যখন আমি জুনিয়র হতে হতে সিনিয়রে মেডেল পেয়ে গেলাম, সিনিয়র টিমে আসতে শুরু করে দিলাম। তো তারপর জামশেদপুরে তো তোমার হয়েছিল সিনিয়র ন্যাশনাল 96-এ। আর 96-এই তোমার জামশেদপুরেতে তোমার হয়েছিল, তোমার ওদের একাডেমিটা শুরু হয়েছিল, টাটা আর্চারি একাডেমি। তো তখন সেটা রেসিডেন্সিয়াল ছিল না, তখন তোমার সেটা আর কি ওখানকার লোকাল আসতো, মর্নিং আসতো, প্র্যাকটিস করে যেত। তো ওরা ধীরে ধীরে একাডেমিটাকে শুরু করতে, তখন ওখানে লিম্বারামকে ছিল, লিম্বা ভাইয়া যেখানে কাজ করতো সেখান থেকে ছেড়ে টাটাতে এলো। লাল রেমসাঙ্গা, পূর্ণিমাদি তখন ওখানে জবে জয়েন করলো, কারণ পূর্ণিমাদি তখন ভালো রেজাল্ট করছে টাটাতে, তখন জয়েন করলো। তো ওরা ওইরকম কিছু ফেজকে নিয়ে তারপর তোমার একটা একাডেমি, কেন যতই তুমি একাডেমি করো সামনে একটা যদি কারুকে না রাখো তাহলে তারা সেই প্রোগ্রেসটা কতটা হবে সেটা বোঝাটা খুব মুশকিল, যে আমার সামনে এত কিছু টার্গেট আছে, আমাকে এর মধ্যে স্কোরটা মারতে হবে। কেন নর্মালি কারুকে না জেনে এগোনোটা খুবই মুশকিল হয়ে যায়। তো সেইটা সেই সময় তখন মেয়েদের মধ্যেও ওরা কিছু প্লেয়ারকে কন্ট্রাক্টে নেবার জন্য করছে। তো আমার পারফরমেন্সটা তখন খুব ভালো যাচ্ছিল বলে তখন আমার কাছে
অ্যাপ্রোচ করে যে তুমি জয়েন করতে চাও কিনা এখানে টাটাতে। প্রথমটা খুবই খারাপ লেগেছিল, বেঙ্গল ছেড়ে টাটা যাওয়া মানে তো ওখানে তখন বিহার ছিল, তখন বিহার 97 তখন বিহার পড়াশোনারও একটা ব্যাপার তো। হ্যাঁ, তো সেটা মানে ফার্স্ট আমার ছিল যে আমি তো এখানে পুরো থাকতে পারবো না, তখন আমার ক্লাস 10 সবে আমি দিয়েছি। তো আমার মা তো মানে এখান থেকে 12 পাস না করে তুমি বেরোতে পারবে না, কোথাও যেতে পারবে না, তোমাকে 12টা তো পাস করতেই এটা হবে। কোন সময় 97 এ আমি জয়েন করি, 97 জুলাইতে আমি জয়েন করি। তো তখন তোমার ওখান থেকে করে তখন ওরা বললো না না আমাদের এখানে থাকার দরকার নেই, আর তুমি ওখানেই থেকো। বাট আমাদের পারফরমেন্স যেহেতু এটা মানে কন্ট্রাক্ট, তুমি পারফরমেন্স না দিতে পারলে কিন্তু কন্ট্রাক্ট কন্টিনিউ থাকবে না। তো এইটা তোমার ব্যাপার, তুমি যেখানে ইচ্ছে প্র্যাকটিস করে পারফরমেন্স দাও। পারফরমেন্স তোমার দিতে হবে, এবং যখন টিম যাবে টিমের আগে তুমি একটু চলে এলে এখানে একসাথে টিম প্র্যাকটিস করলে, তবে একসাথে গেলে। তো ওইরকম করে আমি 11-12 পুরো করলাম। ওই টুর্নামেন্টের আগে যেতাম মাঠে, এখানেই প্র্যাকটিস করতাম, করতাম। তো তারপর 12 এর পর নিজেই রিয়েলাইজ করলাম যে এটাকে যদি আমার কন্টিনিউ বেটার, কারণ আমি নিজে বুঝতে পারছি আমার প্রোগ্রেস হচ্ছে, এবার ওখানে থাকলে আমার প্রোগ্রেসটা আরো বেটার হচ্ছে, কারণ ওখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার, একটা পুরো ট্রেনিং, কেন যেহেতু একাডেমি ওখানে চলছিল, সেই একাডেমি ট্রেনিং শিডিউলে তুমি পুরো প্র্যাকটিস করছো, মর্নিং 6 টু ইভিনিং পুরো প্র্যাকটিস করছো, ফ্লাড লাইট আছে, রাতে করছো, প্রপার জিম করছো, সমস্ত ভালো পুরো ট্রেনিং পাচ্ছ। তারপর ইয়ারলি ওখানে বাইরে থেকে কোচ নিয়ে আসছে, যে সেই কোচের ফেসিলিটিটাও তুমি অটোমেটিক পাচ্ছ, তার জন্য তোমাকে আলাদা কিছু পে করতে হচ্ছে না। তো এই জিনিসগুলো নিজেই রিয়েলাইজ করলাম যে এগুলো যদি আমাকে যদি এইটাকে কন্টিনিউ করতে হয়, তো আমার এই ফেসিলিটি গুলো নিতে, কারণ আমি এটা কলকাতা থেকে পাবো না, এটা সম্ভব নয়। ওই বর্ষাবাগানের গ্রাউন্ডে প্র্যাকটিস করে আর ওই করে ওখানে আমার সেটা লিমিটেশন। তারপর মানে 12টা আমি করে আমি মোটামুটি ওখানে শিফট হয়ে যাই, ওখানে হোস্টেলে থাকা, ওখানে করা, আসতাম মাঝে মধ্যে যখন হতো, তাও 2-3 দিনের জন্য বাবা মা ওখানে যেত। তো তারপর তো ওখানে তোমার করতে করতে ওখান থেকে ইমপ্রুভমেন্ট, দেন রাহুল চলে গেল ওখানে, যে ও তখন বুঝতে পারলো যে দিদি এত ওর কিউরিওসিটি ছিল, ওই করিস না, ও মানে আর্চারি করে না, ও যা দিদি মানে আর্চারি করে তো বাইরে যাচ্ছে, ইন্টারন্যাশনাল যে ট্যুর গুলো হচ্ছে তাতে ওর বেশি হলো যে ও এত বাইরে যাচ্ছে, তাহলে আমি করলে আমিও হয়তো বাইরে যেতে পারো। তারপর লিম স্যার যখন এলেন, লিম স্যার এখানে ক্যাম্প চলছিল কলকাতায়, রাহুলের শুটিং দেখে বললো যে না দোলা, ও কিন্তু যদি করতে পারবে, সেটা ও শুনে নিয়েছে মা, তাহলে তো আমিও যাবো। ও টাটার চেরি একাডেমির ক্যাডেট, ও ক্লাস 10 করে ওখানে চলে যায়, ওখান থেকে ও 12 করে ও একাডেমি, কিন্তু আমি ওখানে কন্ট্রাক্টে জয়েন করেছিলাম, মানে দুটো আমি স্যালারি পেতাম, ও ক্যাডেটের পুরো ইকুইপমেন্ট ফেসিলিটি সমস্ত কিছু ফেসিলিটি ওখান থেকে পেতো। এবার যখন দুজনে এক জায়গায় হয়ে গেলাম, তখন আমাদের পক্ষে একটা ফ্যামিলি টাইপ ব্যাপার হয়ে গেল, দুজনেই ওখানে, মা বাবার পক্ষে একটুখানি হয়ে গেছিল। মানে যোগাযোগ আছে জামশেদপুরের সাথে? একদম, মানে পুরোনো লোকেরা প্রচুর, এখন তো নতুন নতুন বাচ্চা এরা, বাট পুরোনো যে পুরো ফ্যাকাল্টি যারা ছিল সেটা এখনো অনেক চেঞ্জ হয়ে গেছে। এই রিসেন্টলি তোমার অক্টোবরই তোমার সিনিয়র ন্যাশনাল হলো জামশেদপুরেতে। তো মানে একটা পুরোনো জায়গা, অনেক কিছু, মানে আমি মানে যে কোনো কিছুতে আমি মানে টাটার সত্যি ওই টাইমটাতে একটা কি বলতো, সুযোগ আসে, কিন্তু তোমার যে ঠিক টাইমে যদি সুযোগটা তুমি পাও, সেটা যদি তুমি ঠিক ইউটিলাইজ করতে পারো না, তাহলে তোমার কিন্তু, আমি যদি ওই টাইমে ওই সুযোগটা না পেতাম, আর কেন আমি স্যালারিটা পাওয়াতে আমি ওই টাকা দিয়ে, কেন সেই বার্ডেনটা বাড়িতে হলো না, আমি ওই টাকা দিয়ে আমার জিনিসগুলো সমস্ত কিছু আমি কিনতে শুরু করলাম, যেটা বাবার থেকে চাওয়ার আমার দরকার হলো না। তো যা ইকুইপমেন্ট দরকার, কেন তখন তো তুমি জানোই আমাদের সেভাবে কোনো ফেসিলিটি না, কোনো স্পন্সরশিপ ছিল না, আমরা গভর্নমেন্টে ক্যাম্পে থাকলেও গভর্নমেন্ট থেকে সেরকম কিছুই আমরা ইকুইপমেন্ট পেতাম না, যা কেনা যে যার নিজের। তো সেইটা সময়টা, ওই সময় ওই ইকুইপমেন্ট, ওই প্র্যাকটিসটা সমস্ত টাইমে পাওয়া, তো এই জিনিসটা আমার খুব কারেক্ট টাইমে আমি সবকিছু পেয়েছিলাম। তো ওই মানে ওই জাম্প করাটা, একটা স্পোর্টের যে একটা ইমপ্রুভমেন্টটা, সে কারণে আমার তাড়াতাড়ি হয়েছিল। বাট এবার যদি এখনকার সময় কম্পেয়ার করে, এখনকার এত বেশি ফ্যাসিলিটি পাচ্ছি, এটা যদি আমাদের সময় পেতো, আমরা হয়তো কোথায় চলে যেতাম। কিন্তু এই যে তুমি বলছো এখন অনেক বেশি ফেসিলিটিস, কিন্তু আমি এই মাঝের যে সময়টা ধরো মানে এই অ্যারাউন্ড 2010 এই তোমার ওয়ার্ল্ড কাপ, সুপার ওয়ার্ল্ড কাপ যেটা, তারপর যে কমনওয়েলথ অ্যান্ড অল, সেই সময় আর্চারিটা যত বেশি ক্রেজের মধ্যে ছিল, যত বেশি পদক আসছিল, এখন আমার যেন কিছুটা মনে হয় ধীমে, বিশেষ করে বাংলার পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি, এটার কি কোনো বিশেষ কারণ আছে? কারণ তখন ক্যাম্পটাও কলকাতা সাইতে হতো, সেই কারণে সেইটা একটা হাইলাইট তুমি বলো, কেন তোমরা অনেক বেশি নিউজ করতে পারতে, যেহেতু কন্টিনিউ ওখানে ক্যাম্পটা চলতো,
মানে সবাই বেঙ্গলের বলে আমি রাহুল ছিলাম, তাছাড়া তো সেই সময় বেঙ্গলের আর কেউ ছিল না। কিছুটা পরে অতনু উঠলো। হ্যাঁ, অতনু অনেকটাই পরে এসছে, অনেকটাই পরে এসছে অতনু। তো তখন যে কন্টিনিউ একটা মানে আমার ন্যাশনাল, আমি মানে তোমার বিহার ঝাড়খণ্ড থেকে খেলাতেও কিন্তু একটা তোমার বেঙ্গলের একটা ফেজ পেতে যে বেঙ্গলের ফেস, আমি সেই জায়গাটা সেটা এখন সেটা তোমার তারপরে বেঙ্গলের তো তোমার মানে অতনু যারাই কিন্তু তুমি দেখো আমরা যারাই উঠেছিলাম সবাই কিন্তু মেনলি টাটাতে গিয়ে, অতনুও টাটাতে গিয়ে, অতনুও এখান থেকে আর্চারি শুরু করেছিল বাট তার ইমপ্রুভমেন্টটা কিন্তু টাটাতে গিয়ে। তো সেই ধরনের ফেসিলিটি, সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, তোমার কোচিং, সমস্ত কিছুগুলো দরকার লাগে না? কারণ একটা মধ্যবিত্ত ঘর থেকে ফট করে কেউ 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা যদি বলে আমার এক্ষুনি ধনুক চাই, মানে আর তার কোনো ওয়ারেন্টি নেই যে তুমি 1 বছরের মধ্যে পারবে কি পারবে না। তো সেই জায়গাটাতে বাট তুমি সেইখানটা তারপর কিন্তু তারপর আস্তে আস্তে এখন আবার আর্চারিটা যেহেতু তোমার গভর্নমেন্ট একাডেমিটা হয়েছে ঝাড়গ্রামেতে, তো সেখান থেকে তুমি জুয়েল সরকার ওখান থেকে বেরিয়েছে, রুমা আছে, মানে আবার কিছুটা মানে লাস্ট তো তোমার 17 বছর বাদে বেঙ্গল তো আগের ন্যাশনালটাতে সিনিয়র ন্যাশনাল মেডেল পেলো। সিনিয়র ন্যাশনাল কোনো মেডেল ছিল না বেঙ্গলের। তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস যদি তোমার না নতুন কিছু বন্ধ হয়ে যায় না, সেইটাকে আবার নতুন করে তৈরি করে তার পারফরমেন্স আটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। আর তুমি একটা একাডেমি শুরু করলাম মানে তো রেজাল্ট নয়। সেই বাচ্চাকে তাকে শেখানো, তাকে বোঝানো, তার মেন্টালি সে রেডি হবে, সে ফিজিক্যালি রেডি হবে। দেখো তোমাদের সময়টা তুমি যদি দেখো, এটার তো সিকি ভাগও ছিল না, বাট সেখান থেকেও তোমাকে পেলাম, তোমার পর রাহুলকে পেলাম। না শিখিবার যে আমরা তখন যে ক্লাব গুলো ছিল না, আস্তে আস্তে সেই ক্লাব এই হলো সেরম ভাবে আর রইলো না অ্যাক্টিভ না। মানে আমার যে ক্লাবটা, সেই ক্লাবটাও আর কদিন বাদে হয়তো বন্ধই হয়ে যাবে, ওখানে কনস্ট্রাকশন হয়ে যাবে, বাড়ি টাড়ি হয়ে যাবে, এখন কোনোভাবে একটুখানি একটা ফালি নিয়ে চলছে। মানে এবার কি আজকালকার দিনে তুমি ইনফ্রাস্ট্রাকচারটা ইজ ভেরি, মানে সেখানে এই আগ্রহের অভাব, এই যে লোকে বন্ধ তবে করে না। কারো ওটা তো কারো পার্সোনাল জমি ছিল না, তো পার্সোনাল জমিতে সে যদি বলে আমি এখন করবো, এখন কে কার অত বড় জমি ছেড়ে কথা করবে, তো সেইখানে একটা প্রবলেম না। মানে ওইখান থেকে তো প্রচুর ছেলে মেয়ে উঠলো না। এবার যে কোনো ক্লাব থেকেই তোমার করা মানে সেই ক্লাবেরও তো একটা ফান্ড হওয়া দরকার, ক্লাবও সেইভাবে তাকে মেনটেন। আর দেখো আর একটা জিনিসও আমার মনে হয় আজকালকার দিনে আমরা যে ক্রাইসিসের মধ্যে সমস্তগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে গেছি না, আজকের জেনারেশন কিন্তু সেই জিনিসটাকে করতে পারে, তার না পয়েন্ট সেই জিনিসটা করতে পারছে না, বা আমরা পাইনি বলে আমরা নেক্সট জেনারেশনকে আরো বেটার ভাবে করবো বলে তাকে সেই এত ফেসিলিটি দিচ্ছি, তারা ক্রাইসিস জিনিসটাই জানে না। তো এইটা একটা মানে আমরা ছিল না তো এইরকম ভাবে মাঠে জল ভর্তি গামবুট পরে আমরা প্র্যাকটিস করেছি টুর্নামেন্টে যেতে হবে কেন, না প্র্যাকটিস করলে যাবো কি করে, মাঠে জল বলে কি প্র্যাকটিস করবো না, মাথায় ছাতা নিয়ে মাথায় গামবুট পরে সেই জল আনতে যাওয়া, সেই হাঁটু অব্দি মাঠে জল, মানে এইভাবেও আমরা করেছি। বাট আজকের জেনারেশন ও বৃষ্টি হবে মনে হচ্ছে, মাঠে যাব না। ক্রাইসিসেরও বোধহয় একটা এনজয়মেন্ট আছে। আর তুমি যে কোনো কিছুকে লড়াই করে পাওয়ার মধ্যে না একটা যে আনন্দটা, ওরা তো সেই লড়াইটাই এখন করতে পারছে না, ওরা প্রথমেই পেয়ে যাচ্ছে। মানে আমি একটা সেকেন্ড হ্যান্ড ধনুক কিনেছিলাম, তারপর ওটার পর আরটু বেটার কিনলাম, তারপর আরটু বেটার কিনলাম, মানে এই যে স্টেপ বাই স্টেপ সেকেন্ড হ্যান্ডের পর এই যে ধরো তোমার একাডেমিতে যারা আসছে, মানে তাদের তো এই লেভেলেরই ধনুকটা লাগছে, তখন 1,80,000 হলে এখন আরো বেশি দাম। এখন তো তারা সেটা প্রোভাইড, তারা একেবারেই নতুন ভালোটা নিতে চাইছে, মানে এখন আরো অপোজিট, মানে তারা একেবারেই একটা হারিয়ে গেল পরের দিন আবার একটা নতুন নেওয়া হয়, মানে এই ধরনের ম্যাক্সিমাম মেন্টালিটি এই ধরনের। তো সেই কারণে একটা ধনুক হারিয়ে গেল, না ধনুক হারালো না, একটা পার্ট, আমাদের তো প্রচুর পার্ট থাকে, মানে একটা কিছু হয়ে গেল, একটা স্ক্রু পড়ে গেল, ও এটা পড়ে গেল, না আমি তো বুঝতে পারিনি স্ক্রুটা এখানে, মানে এই ধরনের একটা ব্যাপারগুলো। তো সেই কারণে দেখো ফেসিলিটি আসছে এখন প্রচুর, মানে স্পন্সরশিপও আসছে প্রচুর, এখন প্রাইভেট হয়ে আছে যারা প্রচুর প্লেয়ারদের সাপোর্ট করছে, তোমার জার্নি, তাদের সমস্ত কিছু ফেসিলিটি ইকুইপমেন্ট আছে, বাইরে ট্রেনিং করতে যাও, যেগুলো আমাদের সময় ছিল না, পুরোপুরি গভর্নমেন্টের উপর ডিপেন্ডেবল আমরা, ওরা পাঠালে যাবো নাহলে যাবো না। তো এখন সেই জায়গাগুলো পুরোপুরি তোমার হয়ে গেছে। তো তারা যা পার্সোনালি ইনভেস্ট করছে। পার্সোনালি ইনভেস্ট করছে, আর একটা লেভেলের পর অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ সাপোর্ট, যদি তুমি একটু স্ট্যান্ডার্ডে চলে আসো। কারণ আগে ইনভেস্টমেন্টে হয়তো কেউ একজন স্পন্সর করলো, তো সে কটা লোককে করবে, 8টা 10টা। এখন যেই 10টা লোক চলে এলো, তখন 10টা করে তো এতগুলো হয়ে যাচ্ছে। এবার তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তুই ওকে নিচ্ছে তো আমি একে নিতেই হবে একে, আমাকে যে করে হোক এই প্লেয়ারকে, তাহলে আমার নাম হবে।
তো এই ব্যাপারগুলো চলে আসছে না, তো তখন তুমি ন্যাশনালে যদি মোটামুটি একটা জুনিয়র ন্যাশনালের একটা জায়গায় চলে আসো, তো জুনিয়রই তাকে নিয়ে নিচ্ছে। আমি বলতে চাইছি তাহলে এটা না ইউজ করে পারো, লিটারালি এটা একটা ভালো প্রফেশন। মানে কেউ যদি ভাবে যে আমি এটা নিয়ে এগোবো, আরে একদম, মানে আজকের দিনে তোমার স্পোর্টসটা খুব ভালো প্রফেশন। মানে সেই প্রফেশনটা তুমি মানে এমন ভাবে তুমি নিজের দেশকে রিপ্রেজেন্ট করছো, তুমি সেখানে মেডেল পাচ্ছ, একটা মানে একটা আলাদাই লেভেল। মানে আর এরকম নয় যে তুমি স্পোর্টস করলে তুমি মানে পড়াশোনা, দেখো এডুকেশন না থাকলে তোমার একটা লেভেলের পর কিন্তু স্পোর্টসেও তোমার নিজের মাথা যদি না তুমি একটুখানি যদি তুমি না থাকে, সবেতেই দরকার লাগে, তাই না? কেন আমাদের মেডেল ম্যাচ হচ্ছে এক একজনের কাছে 20 সেকেন্ডের টাইম। এবার কোন দিকে উইন্ড আসছে, কিভাবে করব, কতটা করব, সেটা সেই সময় তুমি যদি না নিজের মাথাকে কাজ করাতে পারো, অঙ্কটা একটু যদি ইন্টেলিজেন্ট না হও, তো তুমি কোনো জায়গাতেই তুমি সেভাবে পারফর্ম করতে পারবে না, শুধু স্পোর্টস বলে না। তো সেটা তোমার দরকার। কিন্তু অনেক তো মানে পুরস্কার তুমি পেয়েছো ইন্টারন্যাশনাল লেভেলেও, কিন্তু কোথাও কি একটা আফসোসের জায়গায় রয়েছে? মানে একাধিকবার সুযোগ পেয়েও অলিম্পিকটা হলো না। নিশ্চয়ই কি মনে হয় কোথায় সমস্যা হয় ভারতীয়দের? দেখো আমি যখন অলিম্পিকে গেছি তখন তো ফার্স্ট টাইম মেয়েরা অলিম্পিক খেললে, কারণ আমি 2004-এ এথেন্সের যে অলিম্পিকে গেছিলাম, 2003-তে ফার্স্ট টাইম কোয়ালিফাই করি, মানে ইন্ডিভিজুয়াল কোয়ালিফাই করি, দেন আমাদের টিমটাও কোয়ালিফাই করে, তো আমরা 3জনই গেছিলাম। তো ওখানে আমরা 1 পয়েন্টে কোয়ার্টার ফাইনালে হেরে যাই, মানে সেমিফাইনালে যাওয়ার জন্য হেরে যাই 1 পয়েন্টে এর কাছে। তখন সেখানে খারাপ লেগেছিল। আর দেখো প্রথম অলিম্পিকটা হেরে যাওয়া, কেন প্রথম অলিম্পিকটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল। এর আগে কখনো মেয়েরা যায়নি। অলিম্পিক কি হয় আমরা জানতাম না। তখন হয়তো হার্ডলি বছরে একটা ইন্টারন্যাশনাল টিম পাঠানো হতো। মানে আমাদের কাছে ইন্টারন্যাশনাল মানে টুর্নামেন্টটাও একটা ছিল যে এটাই পাঠানো হয়, কিন্তু আবার স্কোর ছিল। এই স্কোরটা যদি না তুমি ক্রস করতে পারো তাহলে গভর্নমেন্ট স্যাংশন দেবে না। তো মানে তোমার ট্রায়ালেও একটা মানে টিমে আসার থেকেও তোমার স্কোরটা মারাটা বেশি ইম্পর্টেন্ট, যে একজন মারলে একজনই যাবে আর কি, মানে এই ধরনের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পুরো থাকতো। তো সেই জায়গা থেকে হঠাৎ করে মেয়েদের টিম কোয়ালিফাই করা, মেয়েরা মানে এটা আমাদের কাছে সত্যি একটা স্বপ্ন ছিল। প্রথম অলিম্পিকটা তো মানে কি হয়, অলিম্পিক দেখতে দেখতেই অলিম্পিক শেষ হয়ে, কেন আমি কারোর কাছ থেকে সেভাবে জিনিসটা কোনো এক্সপিরিয়েন্সই পাচ্ছি না যে মানে কি হতে পারে ওখানে, মানে কারোর সে ধরনের নেই, কারণ শুধু ছেলেদের টিমই গেছিল। লিম্বারাম উত্তম সে ওই গেছিল না, তখন লিন্ডারাম লাললেম সাঙ্গা এরাই গেছিল, কোনো মেয়েরা কখনো কেউ অলিম্পিকে যায়নি। তো ফার্স্ট অলিম্পিকটা তাও সেখানে গিয়ে আমরা যেভাবে পারফর্ম করেছিলাম, এন্ড তোমার সেখানে গিয়ে 1 পয়েন্টে আমরা হারি। তো তখন মনে হয় 1 পয়েন্টে হারলাম, আরেকটা মানে ঠিক করে করতে পারলে তাও তাও খুব খারাপ করে 1 পয়েন্টে হেরেছিলাম, মানে সামনের টিমটাও যত খারাপ করছে আমরা তার থেকেও বেশি খারাপ করছি, মানে এইরকম ব্যাপারে হেরেছে, ওর লেভেলটাই ডাউন হয়ে গেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের হারা, তো না হলে সেমিফাইনাল পৌঁছে যেতাম, মানে এইরকম একটা ব্যাপার। দেন বেজিং অলিম্পিকটা অনেকটা এক্সপেকটেশন ছিল, সেটা অলরেডি একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে তার আগে তোমরা অলরেডি ইন্টারন্যাশনাল লেভেলেও খুব ভালো করেছিলাম। তার আগে আমি ওয়ার্ল্ড কাপ জিতেছি, ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতেছি, বোম্বেলা তখন খুব ভালো ফর্মে আছে। তো সেই জায়গা থেকে ধরে বেজিংটা একটা ছিল, মানে সবই মেডেল হয়েছে। অলিম্পিকটা সত্যি সবার কাছে তো একটা স্বপ্ন। মানে যাওয়াটা যেমন একটা স্বপ্ন হয়ে যায়, যাবার পরে তখন মনে হয় যদি একটা মেডেল হয়। তো সেইটা 4 বছর অন্তর একটা অলিম্পিক, তো সেখানে সেটার জন্য সারা বছর সবাই খাটে ওই একটা এর জন্য। তো সেটা একটা আছে যে অলিম্পিকটা হলে, বাট এখন আর সেটা তার থেকে বেটার যে নতুন জেনারেশন যারা উঠছে তাদের মধ্যে সেই স্বপ্নটা জাগানো, যে আর্চারিতে মানে অলমোস্ট অনেকগুলো খেলা এসে গেছে, ইনফ্যাক্ট অ্যাথলেটিক্সও এসে গেছে, একদমই তাই। কিন্তু আর অনেক আগে থেকে এক্সপেকটেশন ছিল যে আর্চারিটা এসে আর্চারিতে মানে এক্সপেকটেশন তখনই আসে যে তুমি তার তার কাছাকাছি পৌঁছচ্ছ। স্টিল আমি যদি কিছুই করতে পারছি না, তো আমরা অলিম্পিকের কথা কেউ ভাবছি না। এর আগে তো আমরা কোয়ালিফাই করতে পারি না, কে অলিম্পিকের মেডেলের কথা ভাববে, একদম। দেন 2004-এর পর থেকে আমরা প্রত্যেকটা অলিম্পিকে কোয়ালিফাই করেছি। আর অলিম্পিকটা তো এরকম না তোমার ইচ্ছা হলো তুমি টিম পাঠালে, তোমাকে কোয়ালিফাই করতে হবে, তারপর তুমি টিম পাঠাতে পারো, মানে ইন্ডিয়াকে কোয়ালিফাই করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা প্রত্যেকবার কোয়ালিফাই করছি, প্রত্যেকবার যাচ্ছি, সামনে গিয়ে ফেল করছি, তো সেখানে সকলের এক্সপেক্ট আছে এবছরের নেক্সট ইয়ার নিশ্চয়ই আরো বেটার করবে। কিন্তু ওই টাইমটাতে মানে মানে আমাদের দেখো এখনকার সময়
কিন্তু না ইকুইপমেন্টস এর কোনো প্রবলেম, না ফরেন এক্সপোজারের কোনো আমি প্রবলেম, এই জন্যই ভাবছি মানে কোনো এবং এটাও বলতে পারবে না যে এক্সপিরিয়েন্সের অভাব, কারণ মৃণালিনী প্রচুর সারা বছর ধরে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বছরে মানে এখন এত টুর্নামেন্ট হচ্ছে যে মানে এবার আমাকে চুজ করতে হচ্ছে আমি কোনটা খেলবো মানে এত টুর্নামেন্ট খেললে আমি নিজের শুটিংটা কখন চেক করব, পর 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 টুর্নামেন্ট যাওয়া মানেই তোমার তার আগে সিলেকশন ট্রায়াল, তারপর ন্যাশনাল র্যাঙ্কিং, মানে এত টুর্নামেন্ট যে তুমি নিজেকে রিকভারি করার সময় পাচ্ছ না। নিজের কোনো যদি মানে ফল্ট কিছু মিস্টেক তুমি ধরা পড়ছে, তুমি সেটাকেও তোমাকে ঠিক করতে হবে, তো নাহলে তো ওটাকেও তোমার আরো বাড়তে থাকলে তোমার তো আরো স্কোর ডাউন হয়ে যাবে। তো সেই জায়গাটাও থাকে। তো এখন তোমাকে চুজ করতে হচ্ছে, ভাই আমার এই দুটো খেলবো না, আমি কিন্তু এইটা খেলবো, এটা খেলবো না এটা খেলবো, তবে আমি করবো। তো এই জায়গাগুলো, বাট ওই টাইমটাতে ওইখানটাতে পৌঁছে আমরা ঠিক মতো মেন্টালি নিজেকে ধরে রাখতে পারছি, কারণ এবারও দেখো তুমি ফোর্থে গিয়ে আমরা হারলাম মিক্স টিমে, মানে এবারও মানে পাবো 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 করতে করতে গিয়ে হয়ে গেল। বাট তবুও তুমি এবারের অলিম্পিকে তুমি যদি ওভারঅল দেখো, মানে মেডেলটা আমরা কম পেয়েছি, বাট 6টা না 7টা গেমেতে আমরা কিন্তু ফোর্থে ফিনিশ করেছি। যেটা সব থেকে বড় ফোর্থে ফিনিশ করেছি, মানে আফসোস তো নিশ্চয়ই, কিন্তু তুমি সেটা দেখো সেগুলো মেডেল আসে তো সেই গেমগুলো তার মানে ইমপ্রুভ করেছে বলে সে ফোর্থ অব্দি এসছে। আর তুমি যদি পজিটিভ ওয়েতে দেখো, অতগুলো গেমের আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে, তবে আমি অলিম্পিকের মতো জায়গায় গিয়ে আমি ফোর্থে এসছি। ফোর্থটা মানে ভাবাটা, কারণ সবকটা ম্যাচ জেতার পরও মেডেল পাওয়া যায় না, তো সেই জায়গাটা খুবই কষ্টে। কিন্তু আমরা অতগুলো গেমেতে আমরা ইমপ্রুভ করেছি, কিন্তু ওইটাই পরের 4টে বছরে আবার সেই প্লেয়ারটি সেই জায়গায় আসতে পারবে কিনা সেটা তার কাছে একটা কোশ্চেন মার্ক হয়ে যায়, তাই না? দাদা তুমি তো এই মুহূর্তে কোচিংও করছো, আবার বেশ কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পদেও রিলেও রয়েছো, আইইউ তেও রয়েছো। নিজে কোনটা বেশি এনজয় করো, কোচিং অর অ্যাডমিনিস্ট্রেশন? দেখো মাঠে থাকাটাই নিশ্চয়ই বেশি এনজয় করবে, মানে বাট এত মানে এবার আস্তে আস্তে কি হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়ও কিছু থাকতে থাকতে এবার সেখানেও খানিকটা তোমাকে মানে টাইম দিতে হচ্ছে, সেই জিনিসগুলো তোমাকে নতুন করে শিখতে হচ্ছে কি হয়। মানে এতদিন শুধু তো মাঠের মেন্টালিটি কাজ করতো যে কিভাবে মেডেল আসতে পারে, কিভাবে ঠিক করা যেতে পারে, তো বাট দুটোকেই চলছে। বাট মানে বেশি ভালো লাগে নিশ্চয়ই মাঠে থাকাটাই, কেন মাঠে যখন থাকি না মানে সময়টা কিভাবে পেরিয়ে যায় বোঝা যায় না, যে মানে সকালে আমি যাই, ধরে নাও 7:30 8 o'clock মাঠে যাই, যেদিন স্যাটারডে সানডে যখন অফিস থাকে না মাঠে যাই, মানে বাড়িতে আস্তে আস্তে আমার 12:30 1টা কখন হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না, আর একটু থাকলে হয়তো ভালো হয়, একটু থাকলে হয়তো ভালো হয়। তো সেইটা বেশি এনজয় নিশ্চয়ই মাঠে থাকাটা, সেই মানে নিজের সেই পুরোনো দিনগুলো মনে পড়ে, এরকম মাঠে থাকতাম এরকম ভাবে প্র্যাকটিস করতাম, ও কেন করতে পারছে না, আমাদের সময় আমরা করেছি এ কেন পাচ্ছে না, মানে এই ব্যাপারগুলো একটাই কাজ করে তখন। তুমি আইইউ তেও রয়েছো, বাট দুলাভ এই মুহূর্তে দাঁড়িয়ে না যদি দেখি যে আইইউ এর পারফরমেন্স বা আইইউ এ যেভাবে চলছে, প্রশ্নচিহ্ন প্রচুর রয়েছে। তো ন্যাচারালি যেহেতু তুমি সেটার পার্ট, কোথাও না কোথাও কিন্তু একটা মানে কৈফিয়তের জায়গা চলে আসে। মানে আমি যদি জিজ্ঞেস করি মানে কোথায় সমস্যা হচ্ছে, কেন পারফর্ম করে, এতদিন আমরা একটা কথা বলতাম যে কেন সব জায়গায় পলিটিশিয়ানরা থাকবে, স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন শুড বি কন্ট্রোলড বাই স্পোর্টস পারসনস। তো আপাতত কিন্তু সেটা দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টরেই, আমরা এআইএফএফ বলো আইইউএ বলো, আমরা কিন্তু স্পোর্টসম্যানদেরই কন্ট্রোল করতে দেখছি, কিন্তু আম, কোথায় সেই ডেভেলপমেন্ট বা সেই অ্যাক্টিভিটিসটা কেন যেটা তুমি বলছো একদম সেই জায়গাটা আমিও এগ্রি করছি, কেননা আমরা যখন আসি আইওএতে মানে পুরো ম্যাক্সিমামই স্পোর্টস ফ্র্যাটার্নিটির সকলকে রাখা হলো, ওপরে যাকে রাখা হলো তার নামেতে, তার এটাই একটা আলাদা জায়গা পিটি ঊষা। তো সেখানে দাঁড়িয়ে আমরা যেভাবে ভেবেছিলাম যে আমাদের যে এক্সপিরিয়েন্স যে স্পোর্টসের সকলের যে যার আলাদা আলাদা ইভেন্টের সবাই ওখানে আমরা আছি, তো যে এক্সপিরিয়েন্সটা যেটাতে আমরা হয়তো ফেস করেছি, এই জায়গাটাকে যদি আমরা আরো ইমপ্রুভ করি হয়তো এখনকার জেনারেশন আরো বেশি বেটার কিছু করতে পারবে। তো বাট সেইভাবে কাজটা করতে পারছি না আমরা, বা করতে মানে হয়ে গেল আমাদের টেনিওর শেষই হতে কোথায় চলতে, সমস্যা কোথাও? মানে কাজ মিলে করাটা খুব মুশকিল হচ্ছে। তো সেখানে তোমার মানে ইসির মেম্বারের সাথে প্রেসিডেন্টের সাথে সেইভাবে আমরা মানে ঠিক মতো নিজের মতামত সব কিছুতে একসাথে এগ্রি হতে পারছি না, তো অনেক জায়গাতেই অনেক ডিফিকাল্টিস চলে আসছি। আমার মনে হয় যেটা খুব অন্ধকার দিক একটা, বা একটা অত্যন্ত নক্কারজনক যে ঘটনাটা ঘটে গেল গত বছর, গত বছর নয় তার আগের বছর,
রেসলিং ফেডারেশনে যে ঘটনাটা ঘটলো আর কি, সেটা মানে এই 10 ইয়ারে এই সময়ই দেখা গেল। এবং তারপর এবার অলিম্পিকেও যেটা হলো, ফোগাতের পদক, কি বলে যে ওয়েট বেড়ে যাওয়া, সেটাকে ঠিক মতো মনিটর না করা, এই সমস্ত ব্যাপারগুলো ঘটছে। তো এগুলো নিয়ে কি ফার্দার কোনো আলোচনা হচ্ছে, বা এগুলো যাতে আর না হয়? হচ্ছে না, মানে কিছুই সেভাবে কোনো ডিসকাশন নেই, কোনো মিটিং নেই। লাস্ট 2 ইয়ার্স কোনো মিটিং পর্যন্ত হয়নি। বাট এটা খুবই একটা মানে যেভাবে আমরা এসেছিলাম বা আমার ক্ষেত্রে দেখো, আমি অ্যাজ এ স্পোর্টসম্যান আমি আছি, আর আমার সাথে আছে যোগেশ্বর আছে, আমরা দুজনে এসি মেম্বারে আছে, যেটা একটা ফিমেল একটা মেল সেম তারা স্পোর্টস এর থেকে ঢুকেছে। ইনফ্যাক্ট যোগেশ্বরও ফেস করেছে ওই হ্যাঁ, হ্যাঁ, কলম করে ফেস করে। মানে প্রত্যেকেই, মানে প্রত্যেকের কাছেই একটা, আর যেহেতু ওর নিজস্ব ইভেন্ট না, সেই জায়গাটা ওর কাছে ওটা আরো বেশি প্রবলেম হয়েছিল। তো সেই জায়গাটা দাঁড়িয়ে মানে আমরা অনেকভাবে অনেক কিছু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা আমিও তো অতটা ব্যাপারটাতে না, কিন্তু আস্তে আস্তে আমিও শিখছিলাম কিভাবে কি করা যায়, কিভাবে কি করে সামনের লোকের থেকে দেখে শুনে। তো সেই জায়গাটা আমার কাছেও নতুন ছিল। বাট যে জিনিসটা দেখতে পারলাম যে অনেক কিছু জিনিস হয়তো আমরা অনেক ভালোভাবে করতে পারতাম। 4টে বছর আমরা অনেক ভালোভাবে জিনিসটাকে অনেক কিছু একটা এক্সাম্পল রাখতে পারতাম, যে ভাই যেটা নিয়ে এতদিন এত কোশ্চেন হতো যে স্পোর্টসের লোককে কেন স্পোর্টসের জায়গায় রাখা হচ্ছে না, তো সেইটা করতে পারলাম। বাট আমার মনে হয় যে মানে সেটা আমরা কিছুই করতে পারলাম না, সেভাবে আমরা কাজ করতে পারলাম না। মানে সেটার মানে অরিজিনাল রিজন কি সেইটা বলাটা খুবই মুশকিল। কিন্তু অনেক ভালো কিছু করা যেত, কিন্তু কিছুই হলো না। বাধা পাচ্ছ কাজ করতে বাধা পাওয়া যাচ্ছে, এবং সেটা নিজেদের মধ্যেই আমরা ঠিক করে উঠতে পারছি না যে এটা কিভাবে কি করা যায়। এখন তো ইন্টারেস্টও আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা, রেসলিং ফেডারেশনটা নিয়েও যে কমিটিটা তৈরি হয়েছিল, সেখানে তো তুমি ছিলে, আমি ছিলাম। তো সেটা রিপোর্টও তো তোমরা জমা দিয়েছো, সেটা নিয়ে ফার্দার কোনো প্রসিড হয়েছে? রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, তো তারপর তো সেটা খানিকটা তো তোমার মানে ক্লিয়ার হয়েও গেল, সবকিছু এও হয়ে গেল। তো তারপর তারা তো আবার টুর্নামেন্টও খেলে এলো, অলিম্পিকও কোয়ালিফাই করে এলো। তো সেইটা দেখো, এইসব জিনিসগুলো তো একটা সময় এইগুলো তো খুব একটা কিছু মানে হবেই। মানে এই যে ফেডারেশনের মধ্যে প্রবলেম, এটা দেখো এটা আগেও হয়ে এসছে। এটা যেই থাকুক না কেন, সবার টেনুয়েটে এই ধরনের কিছু না কিছু তোমার একটা প্রবলেম বেশ, সেটাকে ঠিক করে হ্যান্ডেল করতে হবে। কিন্তু মানে যেটা যদি আমাদের মেন জায়গায় আমরা ঠিক না থাকি, তো আমার নিচের প্রবলেম গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো? না, আমাদের ওপরের লোকের মধ্যে যদি আমাদের নিজেদের মধ্যে ঠিক মতো এটা না থাকে, তো আমাদের সেইটাকে নিচেদের, আমি একটা Communication কথা বলছি, তুমি একরকম কথা বলবে, সে একরকম কথা বলবে, তো যাকে না সেও জিনিসটাকে মজা পেয়ে যাচ্ছে না, তো এরা তো নিজেরাই ঠিক না, আমাকে আবার কি সাজেশন দিচ্ছে। এই প্রবলেম গুলো হয়ে যাচ্ছে, বা জানি না কি আলটিমেটলি কি হবে। আর একটা কথা আমরা খুব শুনি যে জব, সরকারি চাকরি, যেটা আগে এই ধরনের খেলায় যারা আসতো তাদের কাছে সরকারি চাকরি একটা খুব বড় ভরসার জায়গা ছিল, সেই জায়গাটা এখন কিরকম? সত্যি কি সেই জায়গাটা কমেছে? কারণ অনেক খেলায় এটা আমরা শুনি। হোয়াট অ্যাবাউট আর্চারি পার্সপেক্টিভে কি বলতে? না, চাকরি কমেনি মৌতান, চাকরি অনেক বেড়েছে। এখন তো লোকে চাকরি মানে চাইছে, প্লেয়ার আসছে না, মানে এইরকম ধরনের হয়ে গেছে। মানে দেখো, মানে আমাদের রেলেও এবছরে তোমার 66 প্লেয়ার্স নেওয়া হলো বিভিন্ন গেমের মিলিয়ে টোটাল। তো তাদের বিভিন্ন এতে নেওয়া হলো, মানে অ্যাজ পার কোয়ালিফিকেশন অ্যান্ড তোমার অ্যাচিভমেন্টের হিসেবে গ্রুপ ডি গ্রুপ সি মিলিয়ে নেওয়া হলো। তো সেখানে তোমার এখন তো পুলিশেও অনেক হয়ে গেছে, তোমার ইনকাম ট্যাক্স হয়ে গেছে। রেলের তো মানে আমি শুধু ইস্টার্নের কথা বলছি, প্রত্যেকটা জোনে নেওয়া হচ্ছে রেলে। তো সেখানে এখন চাকরিটা কিন্তু আমার মনে হয় না খুব একটা কিছু প্রবলেম। এখন তারা বলছে না আমি এখন চাকরি যাবো না, আমি আরো স্পোর্টস করবো তারপর চাকরিতে যাবো। মানে এরকম আছে, মানে এখন তোমার তো মানে 19-20 বছরও যদি কেউ 2টো মেডেল পাচ্ছে এনে, যদি এখানে ঠিক মতো স্কোর করতে পারছে, মানে আমাদের যেরকম টার্গেট চাকরির দিন, সে যদি ভালো করে স্কোর টোর করতে পারছে, চাকরি পেয়ে যাচ্ছে। চাকরিটা এখন সেই ধরনের ক্রাইসিস না যেটা আমাদের সময় ছিল। মানে আমাদের সিনিয়র প্লেয়াররা তখন সেরকম অ্যাচিভমেন্ট করার পরও চাকরি পায়নি। টাইম হিসেবের ক্ষেত্রে মেয়েদের একটা আলাদা এফোর্ট দিতে হয় সব সময়। কারণ একটা চাকরি, সঙ্গে খেলা, তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, তার সঙ্গে পরিবার, মানে অলওয়েজ মায়ের কাছে এক্সপেকটেশন বাবার থেকে বেশি। এটাকে হ্যান্ডেল করো কি করে এই মুহূর্তে দাঁড়িয়ে? কিছুটা তো হ্যান্ডেল করতে হয়। এবার ছেলেও বুঝে গেছে আমার যে মা যাবে বাইরে, মাকে যাবে, ওর ওর একটা কোশ্চেন হচ্ছে ভাই কবে যাবে কবে আসবে।
মানে এইটা ওর কাছে ক্লিয়ার হতে হবে আর কি, তুমি এখানে যাচ্ছ এখানে আছো। বাট এখন খুবই ছোট, আরো বড় যখন হবে তখন কতটা কিভাবে আমি কি করবো জানি না, বাট এখনো পর্যন্ত হাজবেন্ডও ওটা যখন আমি থাকি না, কারণ আমি এশিয়ান গেমসে আমি 21 ডেজ গেছিলাম, এশিয়ান গেমসে আমি ওখানে হয়ে গেছিলাম ডেপুটি সেভ দ্য মিশন, তো আমি ওখানে ছিলাম। তো স্কুল টুল সবই বাড়িতে, আমার শাশুড়িও আছে, আমার মা বাবাও চলে আসে যখন অনেকক্ষণ আমি থাকি না অনেকদিন। এখন ২-৩ দিনটা কোনো অসুবিধা হয় না। আগে ছোট যখন ছিল তখন খুব, কারণ আমি মোটামুটি ওকে ১.৫ বছর বয়স থেকে ছেড়েই বেরোতে শুরু করে দিয়েছি, বা ১ বছর বয়স থেকে ২ দিন ৩ দিন এরম থাকতাম না। তো এখন সেটা ও হ্যাবিচুয়েট হয়ে গেছে। বাট এবার আস্তে, আস্তে তো ওর ফিউচারটাও দেখতে হবে। ওকেও স্পোর্টস এ অবশ্যই নিয়ে আসবো। এটা আমি নেক্সট কোয়েশ্চেন এটা আছিলাম, ও কি শুরু করেছে অলরেডি? অলরেডি স্টার্ট করিয়েছে, বাট এমনি সেরম ভাবে নয়, মানে শুরু করেছে আরকি। নিয়ে যাই আমি, স্যাটারডে সানডে যাই, যেদিনকে ছুটির দিন মাঠে যাই, নিয়ে যাই। বাকি বাচ্চাদের সাথে করে। তো এবার সবকিছুই হচ্ছে মা আমাকে দেখবে আরকি। মানে সেইটা মুশকিল হয়ে যায়। আমি বললাম না, তুমি মাঠে যাও, সবার সাথে তুমি তোমার মতো করো। আমি তোমাকে, তোমার যখন দেখাতে আমি দেখে নেব। তোমার তো হাজবেন্ড তো একেবারেই স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়া স্পোর্টস, তো তার রিয়াকশন কি, বিশেষ করে এই ধরনের স্পোর্টস ব্যাকগ্রাউন্ড না, বা স্পোর্টস ভালোবাসে, নিজেও ফুটবল খেলে, ভালোবাসে স্পোর্টস। বাট দেখো, স্পোর্টসটা প্রফেশনালি না নিয়ে স্পোর্টস এর মধ্যে ঢোকাটা একটা আলাদা মানসিকতা তৈরি করে দেয়। তাই না? মানে এখনকার দিনের যে মানে বাচ্চারা শুধু ওই টিভি, মোবাইল আর এসবের মধ্যে যে সময় কাটানো, তার থেকে একটু রাখা, মানে সে আমার ছেলেও করে না আমি বলব না। মানে তাকে সে কতটা দূরে রাখা যায় সেটা আমি সবসময় চাই। মানে এখনকার জেনারেশন এটাই একটা বিরাট যে মানে পড়াশোনা হয়ে গেছে মানে নয় টিভিতে কার্টুন দেখো, নয় মোবাইলে গেম খেলো। মানে এই টাইপের, যেটা আমাদের সময় আমরা জানতাম না। তো এটা এখন একটা রেওয়াজ, যেটা থেকে তোমাকে পুরো তো বন্ধ করতে পারবে না, যতটা তুমি কম করতে পারো তার থেকে সে কম করাটার জায়গাটা হচ্ছে তোমাকে মাঠে কোথাও পাঠিয়ে দেওয়া। মানে ঘরে থাকলেই সেটা করবে। কারণ তাদের আজকালকার দিনের বাচ্চাদের তোমার মোবাইলকে, সেটা যতই তুমি যাই করো ঠিক মোবাইল অন করে সে সব কাজ করে ফেলবে। তো সেইটা বলে কোনো নেই, বাড়িতে ওই নিয়ে রেগুলার অশান্তিও হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, বাট আল্টিমেটলি তুমি ওটাকে যখন, বাড়িতে তো আমি বসে নেই, আমাকেও বেরোতে হচ্ছে, ও তো ওর মতো করছে, তো তাকে এনগেজ করে রাখা আর কিছুই করা যায় না। আমি যখন মাঠে যাই, মাঠে নিয়ে যাই, মানে যাতে ওর মানসিকতা হয় যে ভাই মাঠে যেতে হয়, এইগুলো করতে হয়। ভালোবাসা কতটা কি আর্চারি করবে বা কি করবে না করবে আমি জানি না, কিন্তু চেষ্টা করবো যেহেতু নিজের স্পোর্টস, তার মধ্যে খানিকটা থাকা। তুমি ইয়েতেও আছো তো, স্পোর্টস কাউন্সিল, যেটা আমাদের রাজ্যের যে স্টেট স্পোর্টস কাউন্সিলেও আছো তো? স্পোর্টস কাউন্সিলের বোর্ডে আমি সেরকম কিছু নেই। আমি ওই আমাদের ঝাড়গ্রাম আর্চারি একাডেমিতে আমি আর রাহুল দুজনে অ্যাডভাইজার হিসেবে আছি। মানে ওখানকার যাই একাডেমি, সেটা আমরা মানে এতদিন করে এসছি। তো বাট এখানে এতটা আস্তে, আস্তে বিজি হয়ে যাচ্ছি আমরা, মানে আমাদের নিজস্ব এদিকের কাজগুলো। কারণ আমাকে দিল্লিতেও যেতে হয়। এখানে নিজের গ্রাউন্ড আছে। তারপর বিভিন্ন জায়গায় যে শুরু হচ্ছে। আমাদের ইন্ডিয়ান অয়েলে আমাদের দুর্গাপুরে স্টার্ট হয়েছে। ওখানে শুরু হয়েছে। ওখানে ট্রেনিং সেন্টার চালু হয়েছে। দিল্লিতে চালু হয়েছে আমাদের সাইটের ওখানে গ্রাউন্ডে। তারপর তোমার ঝাড়খণ্ডে একটা চালু হবে। তোমার আরো বিভিন্ন স্টেটেতে আস্তে, আস্তে চালু হচ্ছে। তো এবার এত জায়গায় হচ্ছে, সেখানে এবার কি বলতো, সবাই তো আমাদের নামটা নিয়ে করছে, এবার তার মানে সেইভাবে যদি আমরা ঠিক মতো দেখা সুপারভাইজ না করতে পারি, দেন আমাদেরই ফেসটা লস হবে না? কেননা তারা তো দোলান রাহুল ব্যানার্জির নাম দেখে ট্রেনিং সেন্টারটা স্টার্ট করছে। তো এবার সেখানে রেগুলার ওয়াইজ আমরা যেতে পারবো না, বাট আমাদের তো মান্থলি ভিজিটটা ওখানে থাকা দরকার, তবেই কিভাবে চলছে না চলছে সেগুলোকে আমাদের দেখতে হবে। রাহুল মোটামুটি কোচিংটাই খুব বেশি করে একটু করছে আরকি। আচ্ছা তোমরা জীবনে তো অনেক পুরস্কার, অনেক মেডেল পেয়েছো। যদি বলি যে কোনটাকে আগিয়ে রাখবে, সবার আগে কোনটা? মানে মেডেল হিসেবে বলছো? মেডেল টুর্নামেন্টের পুরস্কারের কথা পরে আসছে। মেডেল হিসেবে মানে অনেকগুলোই আছে, একটা বলা মুশকিল। ফার্স্ট যেটা পেয়েছিলাম দেখো 2005 এ ইউরোপিয়ান গ্র্যাপিতে আমি ইন্ডিভিজুয়াল গোল্ড পাই। মানে এটা ফার্স্ট টাইম কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ইন্ডিভিজুয়াল মেডেল মানে মেয়েরা পেয়েছে আরকি। ছেলেরাও পেয়েছিল কিনা তখন আমি জানি না, বাট ফার্স্ট ইন্ডিভিজুয়াল মেডেল গোল্ড। তো সেইটা একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল আমার কাছে। মানে তখন কেউ, মানে ইন্ডিয়া থেকে কেউ ইন্ডিভিজুয়াল গোল্ড পাবে সেটা কেউ ভাবাই যেত না। তারপরেই তুমি বলতে পারো আমার যখন ডোভারে ওয়ার্ল্ড কাপে মেডেল পেলাম, সেটা ফার্স্ট মেডেল। দেন ওয়ার্ল্ড কাপ ফাইনালে পেলাম। মানে আমার লাইফে না, মানে অনেক কিছু জিনিস ফার্স্ট টাইম হয়েছে।
বা অলিম্পিক কোয়ালিফাই যখন করলাম সেটাও তো একটা আমাদের কাছে মানে বিরাট ব্যাপার ছিল যে অলিম্পিক কোয়ালিফাই, মানে এমনি গেছিলাম, বলেছিল যে এরকম অলিম্পিক কোয়ালিফাইং এর এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেভাবে এখানে, কিন্তু আমরা যদি টিমে একটা ম্যাচ জিততে পারি আর এতে যদি দুটো ম্যাচ জিততে পারি তাহলেই কিন্তু কোয়ালিফাই করে যাও। এবার তখন একটা ম্যাচ দুটো ম্যাচ তখন কি অলিম্পিক হয় সেটাও অতটাও মানে ব্যাপার নয় আর কি। বাট আমরা খুব ভালো করি সেখানে ইন্ডিভিজুয়াল, প্রথমে ইন্ডিভিজুয়াল ম্যাচ হলো, ইন্ডিভিজুয়াল কোয়ালিফাই, তখন দোলা ব্যানার্জি ইন্ডিয়াতে করে ইন্ডিভিজুয়াল কোয়ালিফাই করে গেছে। মানে তখন একটা মানে কি ব্যাপার, মেডেল। হ্যাঁ মানে অলিম্পিক কোয়ালিফাই করে গেছে, অলিম্পিক খেলতে যাবো মানে এইরকম ব্যাপার আর কি। তো অনেক কিছু লাইফের ওই কারণে আমার কাছে অনেক কিছু জিনিস, মানে অনেক কিছু ব্যাপার, মানে সবকিছুই যেন আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট। মানে তখন যেহেতু সচরাচর এইসব জিনিসগুলো হতো না, তো সেই কারণে প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর সরকারি পুরস্কার যেটার কথা তুমি সরকারি পুরস্কার দেখো, আমি মানে পুরস্কার বলতে অর্জুন অ্যাওয়ার্ডই যেটা পেয়েছি সেটাও তুমি বলতে পারো 14 বছর বাদে মানে অর্জুন বাবার আর্চারিতে পেলাম। তখন রাষ্ট্রপতি কি প্রণব মুখার্জি অর্জুন অ্যাওয়ার্ডের সময়? আমি পেয়েছিলাম আব্দুল কালামের কাছে, আব্দুল কালাম। আব্দুল কালামের কাছে পেয়েছিলাম, আমি পেয়েছিলাম 2005-এ পেয়েছিলাম। মানে প্র্যাকটিক্যালি তুমি দুজন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছো, একজনের থেকে অর্জুন আর একটা যেটা কথা হচ্ছিল জঙ্গিপুরে যেটা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কাছ থেকেও পেয়েছি ওই রকম তো অনেক কিছু, ওনার কাছ থেকে আর একটা জায়গাও এখানে হয়েছিল ওখান থেকেও পেয়েছিলাম। তো যাই হোক, স্পোর্টস থেকে অনেক কিছু পেয়েছি মৌতান, মানে এটা হয়তো শুধু পড়াশোনা করে থাকলে কতটা কি পেতাম আমি জানি না, বাট অনেক কিছু দিয়েছে। মানে নিজেকে খাটতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, সেটা আলাদা জায়গা। অনেকেই হয়তো অনেক রকম ভাবে খাটে, স্যাক্রিফাইস করে, সেই রকম হয়তো অ্যাচিভমেন্ট পায় না। এরকমও প্রচুর লোক আছে, বা আমার স্পোর্টসেও প্রচুর আছে যারা আমার থেকেও হয়তো অনেক বেশি খেটেছে, কিন্তু তারা সেইভাবে সেরম পায়নি। তো আমি পেয়েছি, মানে আমি সত্যি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ যে মানে ঠিক সময়ে সব জায়গায় সবকিছু সেরম ভাবে পেয়ে গেছি। অনেক স্ট্রাগল করেছি নিশ্চয়ই, কিন্তু স্ট্রাগলের পরেও জিনিসটা পেয়েছি। তো সেইটা, বাট একটা অলিম্পিক মেডেল পাইনি, কিন্তু সবকিছু সবসময় তো সবার হয় না। তো মানে কিছু আম না পাওয়া জিনিস থাকা ভালো, তবে চাহিদাটা থাকে। মানে আমার থেকে না হলেও অন্তত অন্য কারোর কাছে থ্রু দিয়ে যদি সেটা পাওয়া যায়, তো সেই জিনিসটা, তো সেটা থাকা ভালো। মানে আজকে যেটুকুনি নিজেকে একটা কিছু জায়গায় ভাবি আছি, তো প্রত্যেকটাই স্পোর্টস এর জন্যে। না হলে হয়তো এখানে আসতে পারতাম না। একটা মানে স্পোর্টসে যখন আমরা মেডেল পাই, গোল্ড পাই, অন্যের দেশে গিয়ে যখন ন্যাশনাল অ্যানথেমটা হয়, তো সেইটা একটা আলাদা প্রেস্টিজ। মানে সেই দ্বারা দাঁড়িয়ে আমি নিজের অন্যের দেশে দাঁড়িয়ে, আমি যখন ডোবারে পাই, ইংল্যান্ডে দাঁড়িয়ে আমি আমি বন্দে মাতরম জনগণ মন গাইছি, আমি ওখানে দাঁড়িয়ে, মানে যে আমাদের দেশে 200 বছর রাজ করে গেছে, সেখানে দাঁড়িয়ে আমি নিজের ন্যাশনাল অ্যানথেম গাইছি, একটা মানে আলাদা ফিল। মানে সেটা একটা তোমার আলাদা ফিলিং। তো সেই জায়গায় মানে স্পোর্টস একটা আলাদা লেভেল। মানে সেখানে আর সে মানে সেখানে তুমি একটা স্পোর্টসম্যানের সাথে একটা স্পোর্টস পার্সনের সাথে কথা বলো, একটা নরমাল লোকের সাথে কথা বলো, দুজনের কিন্তু চিন্তা ভাবনা তুমি আকাশ পাতাল তফাৎ দেখবে। একদম। মানে যে কোনো ধরনের স্পোর্টসম্যান, মানে যারা একটুও যদি একটা জায়গা অব্দি লেভেলে পৌঁছেছে না, তাদের চিন্তাধারাই আলাদা। তারা ওইসব মানে ছোটখাটো ওইসব ব্যাপার নিয়ে কিছু মাইন্ডই করে না। মানে তাদের মানে মাইন্ড অনেক ব্রড মাইন্ডেড হয় তারা। তো ওই কারণে না স্পোর্টসটা সকলকেই একটু ছুঁয়ে যাওয়া দরকার। তাহলে মানে তাদের জীবনে যে সবসময় সবকিছু নিয়ে এত টেন্স হয়ে যায়, এত কিছু হয় না। আমাদের তো মানে লাইফে ধরো না সবসময় যেন প্রত্যেকটা অ্যারোকে নিয়ে টেনশন। এই একটা 10 মারলাম, পরেরটা যদি এটা না মারতে পারি কিন্তু আমি হেরে যাবো। মানে প্রত্যেকটা দিন যেন একটা নতুন করে চ্যালেঞ্জ চলে আসতো, প্রত্যেকটা ম্যাচ একটা করে চ্যালেঞ্জ। আচ্ছা, এই যে খেলাটা লক্ষ্য ভেদ করা, এটা জীবনে কতটা সাহায্য করে? আমি কনসেন্ট্রেশনের জায়গাটা কি বেশি করে আর 5টা লোকের তুলনায় মনে হয় তোমার? কনসেন্ট্রেশন তো মানে আমার যেন একটুখানি যেন মনে হয় যেন একটুখানি না মানে আহ কি বলবো, মানে স্পোর্টসম্যানরা মানে একটু জিনিসগুলো না খুব তাড়াতাড়ি বুঝে যেতে পারে যে এটা হতে পারে, এটা হবে না। কেন আমার যেন মনে হয় যে আমাদের মানে একটু জিনিসটা অনেকটা বেশি মানে জিনিসটা বুঝতে পারি আমরা যে এটা করছি। বা ওই যে একটা টেনশন ওলা করে এসছি না, মানে এখন মানে নর্মালি নর্মাল লাইফে তো বিভিন্ন ধরনের টেনশনের ব্যাপার থাকেই রেগুলার লাইফে।
তো সেইটা মনে হয় যে ওই ধরনের করে এসছে, এটাও ঠিক করে নেবো, হ্যান্ডেল করে নেবো। মানে এই যে জিনিসটাকে যখন কম্পেয়ার করতে যাই না, মানে কারোর লাইফে যদি এটাই একটা মানে জিনিস হয়ে থাকে, তখন সে এটাকে বিরাট ভাবে দেখতে থাকে না। তুমি যখন একটা কোনো জিনিস রেগুলার ওয়াইজ হ্যান্ডেল করে এসছো, তখন সেটা মনে হয় এটা একটা বড় ব্যাপার, বাট এটাও হ্যান্ডেল হয়ে যাক। সবসময় তোমার যে ওই সাকসেসই তোমার লাইফে যাবে এটা তো সম্ভব নয়। যখন ফেলিওরটা হবে তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, এবং সেটাও শেখায়। একদম শেখায়। যে তুমি ফেলিওর হলে তোমাকে কিন্তু তখন তৈরি করতে হবে আমি কি করে আবার সাকসেস হতে পারবো। ফেলিওর হয়ে গেল মানে আমার লাইফ শেষ হয়ে গেল, সেটা তো নয়। এখনকার জেনারেশনের মধ্যে ওটাই, ফেল করলাম মানে আর তোমার কাছে কিছু করার নেই, আমি কি করবো, ঘুরে দাঁড়ানোটা। হ্যাঁ, একদম মানে তাদের সেই ব্যাপারটাই আজকাল চলে যাচ্ছে। মানে সেইটা কিন্তু তারা যদি স্পোর্টস এর মধ্যে আবার ইনভলভ হতে থাকে না, নিউ জেনারেশন, বা হচ্ছে এখন আগের থেকে বেটার, তারা কিন্তু অনেক নিজেকে কিন্তু দাঁড় করাতে পারে। বলি তো মানে স্পোর্টস করো আর হোস্টেল লাইফে থাকা মানুষকে মানে একটা জায়গায় শিখিয়ে দেয়, অনেক কিছু শিখিয়ে দেয়। মানে মা বাবার কাছে ওই আরে বাবার একটু আতুরতো করে থাকে থেকে একটু বেরোতে হয়। নিজের ছেলের সাথে করো না আদৌ কিন্তু? একদম না, তাই একদম না। নিজের কাজ নিজে করো এখন থেকে, যেটুকুনি আবার করে দেবার আমি ঠিক করে দেবো। বাট এসে আমার নিজের জিনিস ঠিক জায়গায় রাখা, জুতো ঠিক জায়গায় রাখো, জলকে ঠিক করে রাখো, মানে যেটুকুনি যে করা, মানে না হলে না একেবারে সে মানে হঠাৎ করে বড় বয়সে গিয়ে তুমি গড়কাবে এমন কি? যতটা আমি ওই আতুতু ব্যাপারে আমার একদম লাগে না, একদম আমি একটু স্ট্রিক্ট হয়ে থাকি। আমরা এতক্ষণ আড্ডা মারছিলাম দোলা ব্যানার্জির সঙ্গে। দোলা যেরকম বলছিল যে খেলা থেকে অনেক কিছু পেয়েছি, স্পোর্টস থেকে অনেক কিছু পেয়েছি, আর্চারি থেকে অনেক কিছু পেয়েছি। আর এই আর্চারি আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের বাংলাকে একটা দোলা ব্যানার্জি দিয়েছে। যেমন দোলাকে অনেক কিছু দিয়েছে, তেমন আমাদেরকেও একজন দোলা ব্যানার্জি দিয়েছে, এবং তার হাত দিয়ে একাধিক ইন্টারন্যাশনাল পদক দিয়েছে, এবং ভবিষ্যতেও ডেফিনেটলি আরো কিছু আছে, কারণ দোলা এখনো মাঠের সঙ্গে যুক্ত। কাজেই যে অলিম্পিকটা অ্যাজ এ প্লেয়ার যে মেডেলটা দোলা তুলতে পারেনি, ডেফিনেটলি আশা রাখবো যে যেহেতু এখন দোলা নিজের একাডেমি চালাচ্ছে, কোচিং করছে, তো ভবিষ্যতে প্লেয়ার হিসেবে না হলেও অ্যাজ এ কোচ হয়তো সেই স্বপ্নটা ডেফিনেটলি দোলা পূরণ করতে পারবে। এবং দোলাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আড্ডা মারার জন্য। ইচ্ছে রইলো ভবিষ্যতে আরো আড্ডা মারার, কারণ দোলার আর আমার অফ দ্য ক্যামেরার আড্ডাটাও প্রচুর অনেকক্ষণ ধরে চলে। তো সেইটা যতটা আপনাদের আগ্রহ থাকবে সেই মতো ডেফিনেটলি আমরা ক্যামেরার সামনেও আবার আড্ডা মারবো। আপাতত বিদায় নেব। যাওয়ার আগে যেটা রোজ বলি যে যদি এটা ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কি বক্তব্য, এবং এ ধরনের আর কোন কোন ক্রীড়াবিদকে আপনারা চাইছেন এরকম আড্ডার আসরে আমাদের। এবং অবশ্যই আরেকটা যেটা রোজই বলি, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে। দেখা হবে পরের পডকাস্টে। নমস্কার। নমস্কার।